সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার এই ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমার তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার নির্ধারিত পেপার পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস, যেটা ত্রয়োদশ হতে অষ্টাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এটা আমার অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য আমার অনলাইন প্রথম ক্লাস। তোমরা জানো, বন্ধের আগে আমি তোমাদের এই ব্যাপারের বেশ কিছু আলোচনা করেছিলাম, বিশেষ করে মঙ্গল সাম্রাজ্য নিয়ে। তবুও আমি মনে করছি আজকের আলোচনায় মঙ্গল সাম্রাজ্য এবং হালাকুকান নিয়ে আমার আজকের এই আলোচনা। আমি প্রথমে মঙ্গল সাম্রাজ্য সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচিতি আজকের এই ক্লাসে উপস্থাপন করব। এই মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1206 সালে। 1206 থেকে 1368 সাল পর্যন্ত এই মঙ্গলরা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত রেখেছিল, ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। আমরা মঙ্গল সাম্রাজ্য সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচিতি এখানে উপস্থাপন করছি। যে ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল জাতির অভ্যুদয় হয়েছিল। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলদের এই অভ্যুদয় সাধারণভাবে পৃথিবীর এবং বিশেষভাবে মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘটনা। মঙ্গল ইতিহাসে চেঙ্গিস খানের আবির্ভাব নিঃসন্দেহে মঙ্গলদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয়। কেননা চেঙ্গিস খান তার অসাধারণ সামরিক প্রতিভা ও সাংগঠনিক শক্তি বলে বহু গোত্রে বিভক্ত এবং সর্বদা আত্মকলহে লিপ্ত এই উচ্ছৃঙ্খল জাতিকে সুসংহত করে একটি বিশাল সাম্রাজ্যের সৃষ্টি করেছিল। পৃথিবীর মধ্যযুগের ইতিহাসে এটি একটি বিস্ময়কর এবং অনন্য সাধারণ ঘটনা। মঙ্গলরা চেঙ্গিস খান এবং তার সুযোগ্য উত্তরাধিকারীদের আমলে সেই চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, পারস্য ও রাশিয়াতে তাদের নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তোমরা এখানে আমি মঙ্গল সাম্রাজ্যের যে একটা মানচিত্র উইকিপিডিয়া থেকে ডাউনলোড করে নিয়ে এসেছি, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে যেটা বলছিলাম, মঙ্গল চেঙ্গিস খান এবং তার উত্তরাধিকারীদের আমলে চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, তোমরা একটু খেয়াল করো কোথায় চীন। চীন থেকে শুরু করে মধ্য এশিয়া এবং পারস্য ও রাশিয়াতে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এছাড়া মিশর, ভারত, জাপান, কোরিয়া, বার্মা, ইন্দোনেশিয়া পর্যন্ত মঙ্গল অভিযানের তরঙ্গ প্রচণ্ডভাবে আঘাত হেনেছিল। তাহলে আমরা এখানে মঙ্গলদের যে চেঙ্গিস খানের নেতৃত্বে এবং তার উত্তরাধিকারীদের আমলে প্রায় মধ্য এশিয়ার এবং ওদিকে তোমার জাপান পর্যন্ত, এদিকে ভারতবর্ষ, ওদিকে একেবারে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে মিশরের সীমানা পর্যন্ত পুরো প্রায় সেন্ট্রাল এশিয়া, এমনকি রাশিয়া, চীন সমগ্র অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, এখন আমি যেটা তোমাদের এই মঙ্গলদের কিভাবে, এই জাতির উৎপত্তি কিভাবে হলো সে বিষয়ে একটু তোমাদের বলছি। প্রাগৈতিহাসিক যুগ থেকেই মধ্য এশিয়ায় বিস্তীর্ণ মরু অঞ্চল এবং পার্বত্য চারণভূমিতে বিভিন্ন যাযাবর জাতির বসবাস ছিল। মঙ্গলরাও এদের মধ্যে অন্যতম একটি জাতি। মঙ্গলদের আদি বাসস্থান ছিল গভীর মরুভূমির উত্তরে
আমি আবার বলছি, গোবি মরুভূমির উত্তরে এবং বৈকাল হ্রদের দক্ষিণে অবস্থিত ছিল মঙ্গলদের আদি বাসস্থান। এখন গোবি মরুভূমি কোথায়? হ্যাঁ, এখন গোবি মরুভূমি, তোমরা একটু লক্ষ্য করো যে গোবি মরুভূমি সম্পর্কে আমি একটু বলছি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি, যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে এই মরুভূমি অবস্থিত। আমি আবার বলছি, চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে এই মরুভূমির অবস্থিতি। বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি, যেটা 1500 কিলোমিটার জুড়ে অবস্থিত। তাহলে এই গেল গোবি মরুভূমি। তাহলে গোবি মরুভূমির উত্তরে এবং বৈকাল হ্রদের দক্ষিণে। তাহলে বৈকাল হ্রদটা কোথায়? আমরা বৈকাল হ্রদ সম্পর্কে যদি তোমরা আমার যেটা উইকিপিডিয়া থেকে আমি যে ইনফরমেশান নিয়েছি, সেটা হচ্ছে বৈকাল হ্রদ হচ্ছে প্রাচীনতম একটি অনেক বড় একটা লেক, যেটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত, যেটা দৈর্ঘ্য 636 কিলোমিটার এবং এটাকে পৃথিবীর সবচেয়ে গভীরতম লেক বলে ধারণা করা হয়, যার আয়তন হচ্ছে 31,722 বর্গ কিলোমিটার। তাহলে তোমরা এখন বুঝতে পারছো, তাহলে এই মঙ্গলদের আদি বাসস্থান, যেটাকে মরুভূমি, গোবি মরুভূমির উত্তরে এবং বৈকাল নদের দক্ষিণে অবস্থিত বলা হয়েছে। এরপরে আমরা এই মঙ্গলদের অনেকেই আবার অনেকের মতে মঙ্গোলিয়া এদের আদি বাসস্থান বলে এদেরকে মঙ্গল বলা হয়। তাহলে মঙ্গোলিয়া, তাহলে আমরা বুঝতে পারছি এখন চীন এবং রাশিয়ার মাঝখানে মঙ্গোলিয়ার অবস্থান। এখন আমি মোটামুটি তোমাদেরকে বন্ধের আগে যে ক্লাসগুলোতে চেঙ্গিস খান এবং চেঙ্গিস খানের উত্তরাধিকারী এদের বিশেষ করে তোমার অবদাই খান, কুজুক খান, মেঙ্গু খান, কুবলাই খান, এদের নিয়ে বিস্তারিত আমি ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা শুধু চেঙ্গিস খানের যে একটু অবদান সম্পর্কে একটু বলবো, বলেই আমি আমাদের আজকের নির্ধারিত আলোচনা, যেটা মঙ্গল সাম্রাজ্যের পাশাপাশি যে মূল আলোচনা, সেটা হচ্ছে হালাকু খান সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে আমি চেঙ্গিস খান সম্পর্কে একটু বলছি যে চেঙ্গিস খান আগে আমি একটু ধারণা দিয়েছিলাম মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে এবং একজন সুযোগ্য প্রশাসক ও ন্যায় বিচারক হিসাবে, একজন আইন প্রণেতা হিসেবে তার বিশেষ কৃতিত্ব রয়েছে। তোমাদের আগেই আমি বলেছিলাম এই চেঙ্গিস খান রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একটি আইন কাঠামো প্রণয়ন করেছিলেন, যেটাকে বলা হয়েছে উলাং ইয়াসা নামে পরিচিত এই আইন কাঠামো, এবং তিনি মঙ্গল সভ্যতার একজন পথিকৃৎ হিসাবে ইতিহাসে তিনি অধিষ্ঠিত হয়ে আছেন। এরপরে আমরা 1229 থেকে 1227 সালেই তিনি মৃত্যুবরণ করেন এবং 1227 থেকে 1229 সাল পর্যন্ত তার 4 ছেলে ওগোদাই, জুজি, চাগতাই এবং তুলি, এরা 4 জনের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। পরবর্তীতে 1229 সালে ওগোদাই খান মঙ্গলদের প্রধান খান হিসাবে নির্বাচিত হয়ে তিনি শাসন পরিচালনা করেন এবং 1241 সাল পর্যন্ত তিনি শাসন পরিচালনা করেন। এরপরে ওগোদাই খানের পরে তার পুত্র কুজুক খান 1241 থেকে 1248 সাল পর্যন্ত মঙ্গল সিংহাসনে উপবিষ্ট ছিলেন। এরপরে 1248 সালে কুজুকের মৃত্যুর পর তুলির পুত্র মেঙ্গু খান মঙ্গল সিংহাসনে উপবিষ্ট হয়েছিলেন এবং 1259 পর্যন্ত তিনি শাসন করেন। 1259 থেকে যে মেঙ্গু খানের আকস্মিক মৃত্যুর পর তার ভাই কুবলাই খান 1259 খ্রিস্টাব্দে মঙ্গল সিংহাসনে অধিষ্ঠিত হন এবং 1259 থেকে 1294 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই কুবলাই খান সম্পর্কে আমরা আগেই ক্লাসে আলোচনা করেছিলাম এবং কুবলাই খানের বিশেষ করে আমি এখানে কুবলাই খান সম্পর্কে একটু করে ঐতিহাসিক হেনরি হোয়ার্থ
কুবলাই খান সম্পর্কে বলেছিলেন যে মঙ্গলদের ইতিহাসে এই কুবলাই খানের রাজত্বকাল সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল যুগ এবং মঙ্গল খানদের মধ্যে তিনি ছিলেন নিঃসন্দেহে সর্বাপেক্ষা জ্ঞানী, সাহসী, বিদ্যোৎসাহী এবং ঐশ্বর্যশালী। যা হোক, আমরা এগুলো আগে ক্লাসে আলোচনা করেছিলাম, তবুও তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। এবং এই যে কুবলাই খানের রাজত্বকাল ছিল মঙ্গল ইতিহাসে শান্তি এবং সমৃদ্ধির যুগ। তিনি কেবল মঙ্গল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতিই ছিলেন না, চীনা ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ নরপতিদের মধ্যে অন্যতম। এই কারণে প্রাচ্য প্রতীচ্যের ঐতিহাসিকদের নিকট তিনি যথার্থতই মহামতি বলে আখ্যায়িত হয়েছেন। যা হোক, আমরা এই যে যদি এখানে একটু করে আমি বলছি যে বিশ্ব সভ্যতায় যে মঙ্গলদের কী অবদান মঙ্গল ইতিহাসে, যদি আমরা এখানে ধ্বংসের উন্মত্ত উল্লাসের সাথে সৃষ্টির নবচেতনাও বিশেষভাবে লক্ষ্য করা যায়, বস্তুত বিশ্ব সভ্যতায় মঙ্গলদের অবদান অপরিসীম। এটা অবশ্যই সত্য যে মঙ্গল আক্রমণের তড়িৎ গতির সম্মুখে এশিয়া এবং ইউরোপ মহাদেশের বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী সাম্রাজ্যের পতন হয়েছিল, কিন্তু এদের মধ্যে প্রায় সকল ক্ষেত্রেই এই সাম্রাজ্যগুলো জরাজীর্ণ ও মৃতপ্রায় আবর্জনার মতো বিরাজ করছিল। সুতরাং বহু ক্ষয়ক্ষতির বিনিময় হল মঙ্গলদের অধিকারে আসবার পর এই সকল রাজ্যে এক বলিষ্ঠতর নবজীবনের সূচনা হয়েছিল। পিকিং, সমরকন্দ, তাশকন্ত, হিরাট এবং তাবরিজকে কেন্দ্র করে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে এক আন্তঃমহাদেশীয় যোগসূত্র সৃষ্টি হয় এবং মধ্য এশিয়ার এই শহরগুলো ছিল তৎকালীন বিশ্বের উন্নত শহরের মধ্যে অন্যতম। আমরা এখন যে বিষয়ে আমাদের আজকে প্রধান আলোচনা, মূল আলোচনা, সেটা হচ্ছে আজকে হালাকু খান। তোমরা এখানে, আমি আবারও বলছি, এটা ওই যে মানচিত্রটা একটু ভালো করে তোমরা স্টাডি করবা, তাহলে তোমাদের আর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হালাকু খান বললেই আমরা জানি তিনি যে পারস্যের ইলখানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে পারস্যের ইলখানি বংশ সম্পর্কে আমাকে আগেই একটু আলোকপাত করতে হয়। পারস্যের ইলখানি বংশ, যেটা 1256 সালে হালাকু খান প্রতিষ্ঠা করেছিলেন এবং 1335 সাল পর্যন্ত এই ইলখানি বংশ প্রতিষ্ঠিত ছিল। পারস্যের ইতিহাসে ইলখানি বংশের গুরুত্ব অপরিসীম। ইলখানি বংশ মঙ্গল জাতির একটি অন্যতম প্রধান শাখা। চেঙ্গিস খানের পৌত্র হালাকু খান ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। মেঙ্গু খানের মৃত্যুর পর আমি আগেই বলেছি তার ভাই কুবলাই খান মঙ্গল সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন এবং তিনি তার অপর ভাই হালাকু খানের উপর পারস্যের শাসন ক্ষমতা অর্পণ করেছিলেন। হালাকু খান ভাইয়ের অধীনতা স্বীকার করে নিলেন এবং ইলখান উপাধি ধারণ করে পারস্য শাসন করতে থাকেন। এরপরে স্লাইডে আমরা দেখি হালাকু খান 1217 খ্রিস্টাব্দে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন এবং চেঙ্গিস খানের সর্বকনিষ্ঠ পুত্র তুলি ছিলেন তার পিতা। এখানে একটু করে বলে রাখি আমি, মেঙ্গু খান মঙ্গল সিংহাসনে আরোহণ করলে তিনি সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলে দ্বিতীয়বারের মতো নতুন বিজয় অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং হালাকু খানের উপর এই অভিযান পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। তখন থেকেই পারস্যের গুপ্তঘাতক সম্প্রদায় এবং বাগদাদের আব্বাসীয় খলিফার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। এখানে যেটা বলছিলাম আমি, যে চেঙ্গিস খানের সর্বকনিষ্ঠ পুত্র তুলি, তার পিতা অর্থাৎ তার মাতার নাম সারগাক্তানি বেকি, যেটা ওই যে ইলখান। ইলখান কেন বলা হয়? ইলখান শব্দের অর্থ গোত্রপতি, কিন্তু বিশেষত্বে ইলখান প্রধান খানের অধীনস্থ শাসক বলে এটা ব্যবহৃত হতে থাকে এবং হালাকু খান কর্তৃক প্রতিষ্ঠিত পারস্যের এই মঙ্গল বংশ ইতিহাসে ইলখানি বংশ এবং তার বংশধররা ইলখান বলে পরিচিত। এবং হালাকু খান 1256 থেকে 1265 সাল পর্যন্ত তিনি পারস্যের
ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এরপরে আমরা এখানে যে বিষয়ে একটু এখন আলোকপাত করব, যে আগেই বলেছিলাম যে মেঙ্গু খানের ক্ষমতায় অধিষ্ঠিত মেঙ্গু খানের ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন সময়ে তার যে একটা পরিকল্পনা ছিল যে সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলে এটা বিজয় অভিযান পরিচালনা, তারই অংশ হিসাবে পারস্যের গুপ্তঘাতক সম্প্রদায় এবং বাগদাদের আব্বাসীয় খলিফার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা ছিল হালাকু খানের মূল উদ্দেশ্য ছিল। গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান, হালাকু খানের অভিযান। আমরা এখানে একটু গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে একটু পরিচয় দিচ্ছি। যে সেলজুক সুলতান অর্থাৎ আব্বাসীয় শাসন আমলে, আব্বাসীয়দের সময়ে সেলজুক সুলতান মালিক শাহের আমলে 1072 সাল থেকে 1092 সাল খ্রিস্টাব্দ, যখন মালিক শাহ আর সেলজুক শাসক হিসাবে ছিলেন আব্বাসীয় খেলাফতের অধীনে, হাসান বিন সাবা কর্তৃক এই গুপ্তঘাতক সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়। তাহলে হাসান বিন সাবা হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এরা ছিল ইসলাম ধর্মের শিয়া মতাবলম্বী একটি উগ্রপন্থী দল। এই সম্প্রদায়ের লোকেরা সুন্নি মুসলমানদের প্রতি বিশেষ ঘৃণা ও হিংসাত্মক মনোভাব পোষণ করত। এমনকি দলীয় স্বার্থসিদ্ধির জন্য তারা শক্তি প্রয়োগ ও গুপ্ত হত্যার আশ্রয় পর্যন্ত গ্রহণ করত। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে আব্বাসীয় খলিফাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা পারস্যের পূর্বাঞ্চলে প্রাধান্য বিস্তার করে এবং পার্শ্ববর্তী মঙ্গল সাম্রাজ্য তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাহলে এই হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায়। তাহলে সন্ত্রাসবাদী এবং অনিষ্টকারী এই গুপ্তঘাতক সম্প্রদায়কে সমুচিত শাস্তি দেওয়ার জন্য হালাকু খান মেঙ্গু খানের নির্দেশেই 1256 খ্রিস্টাব্দে পারস্য অভিমুখে অগ্রসর হন। হালাকু খানের আহ্বানে সাড়া দিয়ে ওখানে ফার্সের আতাবেক, সাদ এবং আইজউদ্দিন, রুকনউদ্দিন, এরা সেলজুক রোমের প্রতিদ্বন্দ্বী সুলতানরাও এই অভিযানে তার দলে যোগদান করেছিলেন। ফলে হালাকু খানের প্রবল আক্রমণের সম্মুখে একের পর এক গুপ্তঘাতক সম্প্রদায়ের 40টি দুর্গের পতন ঘটে। এরপর তিনি তাদের প্রধান দুটি ঘাঁটি আলামুত ও লানবাসার অবরোধ করেন। অচিরেই দুর্দর্শ মঙ্গল বাহিনীর কাছে এই ঘাঁটি দুইটির পতন ঘটে এবং অসংখ্য নরনারী ও শিশু মঙ্গলদের হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়। সৌভাগ্যবশত এই ধ্বংসের হাত থেকে ঐতিহাসিক আতামালিক জুয়াইনিং গুপ্তঘাতক সম্প্রদায়ের মূল্যবান গ্রন্থাগারটি রক্ষা করতে পেরেছিলেন। এই সম্প্রদায়ের তৎকালীন নেতা ছিলেন রুকনউদ্দিন। মঙ্গলদের হাতেও তিনি নিহত হন। ফলে এইভাবে গুপ্তঘাতক সম্প্রদায়ের শক্তি অনেকটা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এরপর আমরা আলোচনা করব যে হালাকু খানের অত্যন্ত সমালোচিত একটি অভিযান বা আক্রমণ 1258 খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করেছিলেন। আমি এখন হালাকু খানের বাগদাদ আক্রমণ সম্পর্কে একটু বলবো। মঙ্গলদের কাছে গুপ্তঘাতক সম্প্রদায় নিচ্ছিন্ন হলে এদিকে সুন্নি মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কেননা এতে তাদের যথেষ্ট উল্লাসেরও কারণ ছিল। কিন্তু অচিরেই এক উল্লাস মহাশোকের কালো ছায়া ডেকে আনলো, কারণ হালাকু খান গুপ্তঘাতক সম্প্রদায়কে শাস্ত করবার পর আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ আক্রমণের জন্য অগ্রসর হলেন। এই সময় বাগদাদের খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ, যিনি 1242 থেকে 1258 সাল পর্যন্ত আব্বাসীয় খলিফা ছিলেন। বাগদাদ আক্রমণের জন্য হালাকু খানকে অজুহাত খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হলো না, কেননা গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করবার জন্য হালাকু খান
ইতিপূর্বেই বাগদাদের খলিফার সহযোগিতা কামনা করেছিলেন। একটু খেয়াল করো এখানে। কিন্তু খলিফা হালাকু খানের এই আহ্বানে কর্ণপাত করেননি। এতে ক্রোধান্বিত হয়ে হালাকু খান বাগদাদ অভিমুখে ধাবিত হলেন এবং অবিলম্বে তার নিকট খলিফাকে আত্মসমর্পণ করবার দাবি জানালেন। খলিফার নিকট লিখিত একটি পত্রে হালাকু খান তাকে মর্মে অভিযুক্ত করলেন যে গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে তাকে সহযোগিতা না করায় তিনি স্বীয় কর্তব্যের প্রতি অবহেলা দেখিয়েছেন এবং সে কারণে সুন্নি মুসলমানদের খলিফা পদের অযোগ্য বলে তিনি প্রতিপন্ন হয়েছেন। খলিফা হালাকু খানের এই দাবিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন এবং পরিষদবর্গের পরামর্শক্রমে হালাকু খানের এই পত্রের কড়া জবাব দিলেন। ফলে হালাকু খানের সহিত খলিফার সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়াল। 1258 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে হালাকু খান বাগদাদ নগরে অবরোধ করলেন। খলিফা বাগদাদ রক্ষা করবার জন্য প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। মঙ্গল বাহিনী নগরে প্রবেশ করে 1 সপ্তাহ ধরে লুণ্ঠন, নরহত্যা, পাশবিক অত্যাচারের তাণ্ডব লীলা চালানো। ইবনে খালদুন তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমায়, যেটা জন ম্যালকম কর্তৃক উদ্ধৃত, এটা হিস্ট্রি অফ পার্সিয়া গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে 16 লক্ষ লোক এই মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছিল। ঐতিহাসিক আমির আলী এই ধ্বংসলীলার এক লোমহর্ষক বর্ণনা লিপিবদ্ধ করেছেন, যেটা শর্ট হিস্ট্রি অফ সেরাসিনস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। খলিফা আল মুস্তাসিম জীবন রক্ষা করার জন্য তার সঞ্চিত সকল ধনরত্ন নিয়ে হালাকু খানের নিকট আত্মসমর্পণ করলেন, কিন্তু এতেও তার প্রাণ রক্ষা পেল না। খলিফা হত্যা করবার ভয়াবহ পরিণতি সম্বন্ধে হালাকু খানকে সতর্ক করে দিয়েছিল যে যদি খলিফাকে হত্যা করা হয় তবে বিশ্ব ব্রহ্মাণ্ডে চরম বিশৃঙ্খলা শুরু হবে, সূর্য উদিত হবে না, অনাবৃষ্টি দেখা দিবে, মাটিতে আর ফসল ফলবে না। এটা অধ্যাপক হিট্টি কর্তৃক উদ্ধৃত হিস্ট্রি অফ দ্য আরবস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। কিন্তু সতর্ক করে দেওয়া সত্ত্বেও হালাকু খান এতে বিন্দুমাত্র বিচলিত হলেন না। খলিফা আল মুস্তাসিম বিল্লাহ এবং তার পরিবারবর্গের প্রায় সকলকেই নির্মমভাবে হত্যা করা হলো। কিছু সংখ্যক চাটুকার, শিল্পী, অমুসলমান নাগরিক ছাড়া বাকি সকলকেই মঙ্গলদের হাতে নিষ্ঠুরভাবে প্রাণ হারাতে হলো। আর সেই সঙ্গে ইসলামী শিক্ষা ও সভ্যতার প্রাণকেন্দ্র, প্রতীচ্যের রোম বলে আখ্যায়িত, তিলে তিলে গড়ে তোলা সেই আন্তর্জাতিক নগরী নামে পরিচিত বাগদাদ নগরী মঙ্গলদের হাতে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হলো। তাহলে আমরা এই 1258 খ্রিস্টাব্দের হালাকু খানের হাতে বাগদাদ যে আক্রমণের যে বিভৎস ইতিহাস এখানে আলোকপাত করেছি। তাহলে হালাকু খানের হাতে আব্বাসীয় খেলাফতের পতন, এটা অত্যন্ত ইতিহাসে, পরবর্তী ইতিহাসে প্রভাব বিস্তার করেছে, প্রভাব প্রতিফলিত হয়েছে। আমরা এখানে যেটা বলছি যে ইসলামের ইতিহাসে হালাকু খান কর্তৃক বাগদাদ নগরী ধ্বংসের ঘটনা যেমন মর্মান্তিক, এর ফলাফলও তেমনি সুদূর প্রসারী। আব্বাসী বংশের শেষ খলিফা আল মুত্তাসিম বিল্লাহকে হত্যা করবার ফলে মুসলিম বিশ্ব সাময়িকভাবে খলিফা শূন্য হয়ে পড়েছিল। হালাকু খান কর্তৃক বাগদাদ অধিকারের ফলে 500 বছরেরও পুরাতন
ঐতিহ্যবাহী আব্বাসী বংশের পতন ঘটল এবং বাগদাদ পারস্যের ইলখানি সাম্রাজ্যের অধীনস্থ একটি প্রাদেশিক শহরে পরিণত হল। তা সভ্যতা ও সাংস্কৃতিক দিক থেকে বাগদাদের পতন অত্যন্ত বেদনাদায়ক, কারণ বাগদাদ ছিল তৎকালীন মুসলিম বিশ্বের শিক্ষা ও সভ্যতার প্রাণকেন্দ্র। এই ধ্বংসলীলায় অসংখ্য গ্রন্থাগার বশীভূত হয়, বহু প্রখ্যাত মনীষী ও বৈজ্ঞানিক প্রাণ হারান। বাগদাদ নগরীর স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত ছিল, কিন্তু মঙ্গল আক্রমণের ফলে এই নগরীর বহু মসজিদ, রাজপ্রাসাদ ও সুরম্য অট্টালিকা বিধ্বস্ত হয় এবং নগরীটি এক মহাশ্মশানে পরিণত হয়। এই ধ্বংসের ফলে শুধু যে মুসলিম বিশ্বের অপরিণতি ক্ষতি হয়েছিল তাই নয়, বরং গোটা বিশ্ব সভ্যতার সামগ্রিক অগ্রগতিও বিশেষভাবে ব্যাহত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমার হালাকু খানের এই বাগদাদ অভিযান বা বাগদাদ আক্রমণের বিবরণ থেকে আমরা এখানে স্পষ্ট হয়েছে যে কেন বাগদাদ আক্রমণ করেছিল হালাকু খান। হালাকু খানের বাগদাদ আক্রমণের প্রধান কারণ কি ছিল? এখানে গুপ্তঘাতক সম্প্রদায়কে দমনের ব্যাপারে সহযোগিতা না করা আল মুতাসিম কর্তৃক, সেটা প্রধান কারণ না। তোমরা লক্ষ্য করো যে মেঙ্গু খানের আমলেই তার যে একটা সাম্রাজ্য বিস্তারের যে পরিকল্পনা ছিল, সাম্রাজ্য বিস্তারের অংশ হিসাবে যে বাগদাদ আক্রমণ করা হয়েছে এবং গুপ্তঘাতক সম্প্রদায়কে দমনের যে অসহযোগিতা করা খলিফা কর্তৃক, সেটা হচ্ছিল একটা অজুহাত মাত্র, সেটা একটা প্রত্যক্ষ কারণ যদি আমরা এখানে বলতে পারি। যা হোক, কিন্তু এর ফলাফল সম্পর্কেও আমরা এখানে এই বিবরণের মধ্যে একটা স্পষ্ট তোমরা আলোচনা লক্ষ্য করেছ। যা হোক, তা আমরা এতক্ষণ ধরে হালাকু খানের বাগদাদ অভিযান সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন হালাকু খানের আরও কিছু অভিযান ছিল, অন্যান্য অভিযান ছিল, যেটা আমার এখানে স্লাইডে নাই, আমি একটু করে বলছি। যে বাগদাদ প্রধানত করবার পর হালাকু খান সিরিয়া আক্রমণ করে এবং হামাদান, নিসিবন, আলেপ্পো প্রভৃতি শহরগুলো একের পর এক তার হস্তগত হয়। এশিয়া মাইনরের সেলজুক, রোম, গোল্ডেন হোর্ডের সঙ্গেও তিনি সাফল্যের সঙ্গে মোকাবেলা করেন। যাই হোক, আমরা এতক্ষণ হালাকু খানের অন্যান্য অভিযান সম্পর্কে আমরা এখানে আলোকপাত করলাম। এখানে একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, যে যিনি এত বাগদাদ নগরী ধ্বংস করার ফলে যিনি ইতিহাসে সমালোচিত হয়েছেন, এরপরেও আমরা এখানে দেখতে পাই যে তিনি পরবর্তীতে ইলখানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে ইতিহাসে তার কৃতিত্ব সম্পর্কে এখানে আমরা একটু বলবো। যে প্রথমে হচ্ছে তার এই সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসাবে ইতিহাসে তিনি এক অক্ষয় আসনের অধিকারী হয়ে আছেন। গুপ্তঘাতক আব্বাসী খেলাফতের পতন ঘটিয়ে তিনি মঙ্গলদের বিজয় পতাকা ভূমধ্যসাগর পর্যন্ত প্রশস্ত করতে সক্ষম হয়েছিলেন এবং হালাকু খানের রাজ্যসীমা আমুদরিয়া হতে সিরিয়া এবং ককেসাস হতে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য করো, তোমাদের এই যে ঐতিহাসিক স্থানগুলো জানতে হবে যে আমুদরিয়া হতে সিরিয়া পর্যন্ত। আমুদরিয়া কোথায়? আমুদরিয়া যেটা হচ্ছে, এটা ইজ এ মেজর রিভার ইন সেন্ট্রাল এশিয়া, যার লোকেশন হচ্ছে তোমার যে সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো, এদিকে আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আর এটার আমাদের সোর্সটা হচ্ছে পামির রিভার, পামির নদী। তাহলে তোমরা দেখলা যে আমুদরিয়া থেকে এদিকে সিরিয়া পর্যন্ত এবং ককেসাস হতে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত। ককেসাস কোথায়? ককেসাস হচ্ছে এশিয়া এবং ইউরোপের অন্তর্চ্ছেদে অবস্থিত, অর্থাৎ
কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝখানে প্রসারিত হয়েছে। এটি ককেসাস নামক অঞ্চলটি ঘিরে রয়েছে এই পর্বতমালা, এবং ইউরোপের সর্বোচ্চ শিখর যেটা বলা হয় এলব্রুস পাহাড়কে, ইউরোপের সর্বোচ্চ শিখর এই ককেসাস পর্বতমালার মধ্যে অবস্থিত। তাহলে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝখানে এই পর্বতমালা অবস্থিত, যেটা আমরা বললাম। তাহলে ককেসাস হতে হিন্দুকুশ পর্যন্ত। হিন্দুকুশ পর্বতমালা কোথায়? হিন্দুকুশ পর্বতমালা যেটা আফগানিস্তান এবং পাকিস্তানে অবস্থিত একটি পর্বতমালা, যেটাকে হিমালয় পর্বতমালার একটি উপপর্বতমালা বলা হয়। তাহলে আমরা জানলাম তোমার আমুদরিয়া কোথায়, তারপরে হচ্ছে হিন্দুকুশ, আমুদরিয়া, ককেসাস পর্বতমালা কোথায়, হিন্দুকুশ পর্বতমালা কোথায়, আমার মোটামুটি একটু স্পষ্ট ধারণা পেলাম। তাহলে এই ছিল তার এই যে হালাকুকানের রাজ্যসীমা। তার প্রতিষ্ঠিত ইলখানি সাম্রাজ্য প্রায় 1 শতাব্দী কাল স্থায়ী হয়, এবং তার উত্তরাধিকারীরা ইসলামের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, আমরা এখানে তার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে যে তিনি অবদান রেখেছেন সেই হিসাবে বিভিন্ন ঐতিহাসিকদের একটা মূল্যায়ন, যে ব্রিটিশ ওরিয়েন্টালিস্ট অ্যান্ড হিস্টোরিয়ান জন অ্যান্ড্রিউ বয়েল তার ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইরান গ্রন্থে উল্লেখ করেছেন যে হালাকুকান এবং তার উত্তরাধিকারীরা পারস্যে একটি জাতীয় রাষ্ট্র সৃষ্টির পটভূমি তৈরি করতে সক্ষম হয়েছিল। চমৎকার কথা বলা হয়েছে যে এটা জাতীয় রাষ্ট্র সৃষ্টির, পারস্যে একটি জাতীয় রাষ্ট্র সৃষ্টির পটভূমি তৈরি করতে সক্ষম হয়েছিল। একান্ত অজ্ঞাতসার হলেও হালাকুকান কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশই পরবর্তীতে পরে সাফাভিদের দ্বারা অনুসৃত কেন্দ্রমুখী ও জাতীয়তাবাদী নীতির পথ সুগম করে দিয়েছিল। এ হচ্ছে আমরা, যদিও তিনি তাকে হালাকুকান মধ্যযুগীয় মুসলিম সভ্যতার যে কেন্দ্রভূমি বাগদাদ নগরী ধ্বংস করে ইতিহাসে সমালোচিত হয়েছেন, কিন্তু তিনি তার যে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি তার যে অবদান রেখেছেন, যেটা প্রায় তার এই যে সাম্রাজ্য 1 শতাব্দী কাল স্থায়ী হয়েছিল, এবং তার উত্তরাধিকারীরা ইসলামের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করতে সক্ষম হয়েছিল। যা হোক, আমরা এরপরে তাকে মূল্যায়ন করা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসাবেও তাকে মূল্যায়ন করা যায়। যে হালাকুকান যদিও একজন অত্যাচারী এবং নিষ্ঠুর নরপতি ছিলেন, এ বিষয়ে দ্বিমত পোষণ করবার কোনো অবকাশ নেই, তবুও একজন জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার প্রতি তার যে প্রগাঢ় অনুরাগ, পৃষ্ঠপোষকতার কারণে তাকে ইতিহাসে তিনি একটি স্থান করে নিয়েছেন। যে হালাকুকান জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার প্রতি প্রগাঢ় অনুরাগী ছিলেন। নাসিরউদ্দিন তুসি, বিখ্যাত ঐতিহাসিক আতা মালিক জোয়াইনি, তার দরবার অলঙ্কৃত করেছিলেন। নাসিরউদ্দিন তুসি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ ছিলেন। জ্যোতির্বিদ্যা চর্চার জন্য হালাকুকানের পৃষ্ঠপোষকতায় তিনি আজারবাইজানের মারাগা শহরে একটি মান মন্দির নির্মাণ করেন। এটা একটু খেয়াল করো, জ্যোতির্বিদ্যা চর্চার জন্য হালাকুকানের পৃষ্ঠপোষকতায় তিনি কে নাসিরউদ্দিন তুসি আজারবাইজানের মারাগা শহরে একটি মান মন্দির নির্মাণ করেন। সমসাময়িক মঙ্গল ইতিহাস রচনাকারীদের মধ্যে অন্যতম একজন প্রধান ঐতিহাসিক রশিদ উদ্দিন হালাকুকানের যে দর্শনশাস্ত্র, স্থাপত্য শিল্প, রসায়নবিদ্যার বিশেষ অনুরাগের ভূয়সী প্রশংসা করেছেন। যাই হোক, আমরা এখানে যে তার বিভিন্ন বিষয়ে তার যে অনুরাগ, যার পৃষ্ঠপোষকতার কারণে জ্ঞান বিজ্ঞানের তিনি যথেষ্ট অবদান রেখেছেন। হালাকুকান
আমরা এই তার ব্যক্তিগত জীবনে ধর্মের প্রতি উদাসীন হলেও তিনি তার রাজ্যে সকল ধর্ম সম্প্রদায়ের লোকেরাই ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারত। বিশেষ করে খ্রিস্টানদের প্রতি তিনি বিশেষ সহানুভূতিশীল ছিলেন। এই তিনি 1265 খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। যা হোক, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। উইকিপিডিয়াতে যে বিবরণ দেওয়া হয়েছে, তার সম্পর্কে বলা হয়েছে, তার কৃতিত্ব সম্পর্কে বলা হয়েছে, আমি সেটা একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। হালাকু খান সম্পর্কে উইকিপিডিয়াতে হালাকুকে লেখা হচ্ছে হুলাগু খান। উইকিপিডিয়ার বর্ণনা অনুসারে হুলাগু খান laid the foundations of the Ilkhanate and thus paved the way for the later Safavid dynastic state and ultimately the modern country of Iran. তাহলে কি বোঝা গেল যে ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে, অর্থাৎ সাফাভিদের রাষ্ট্র তথা ইরানকে আধুনিক রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের যে ভিত্তি তৈরি করেছিল, সে ফাউন্ডেশন দিয়েছিল ইলখানি বংশের, সেটা হালাকু খানের মাধ্যমে হালাকু খানের করেছিলেন। সে কথাটা এখানে ক্লিয়ার। অর্থাৎ হালাকু খানেই বর্তমান আধুনিক যে ইরান এবং যে পরে সাফাভিদের সময়ের যে রাষ্ট্রটি মূল ভিত্তি তৈরি করে দিয়েছিলেন এই হালাকু খান। যা হোক, পরিশেষে আমি আবারও একটু বলছি যে হালাকু খান মধ্যযুগীয় মুসলিম সভ্যতার কেন্দ্রভূমি বাগদাদ নগরীর ধ্বংসকারী হিসেবে ইতিহাসে সমালোচিত হয়েছেন। ঠিকই, কিন্তু পারস্যের ইলখানি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে, একজন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে তার অবদান ইতিহাসে অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছি, যদিও আমি এখানে তোমাদের মঙ্গল সাম্রাজ্য, যে চেঙ্গিস খানের নেতৃত্বে যে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। এই হালাকু খান আলোচনা করার কথা ছিল, কিন্তু বন্ধের কারণে আমরা সেটা তোমাদের করা হয়নি। তবুও আমি আশা করব তোমাদের হালাকু খানের যে সময়ে, যিনি 1256 থেকে 1265 সাল, এই সময়ের মধ্যে, যদিও তিনি বাগদাদ নগরীকে ধ্বংস করেছিলেন, তবুও আমরা দেখি যে তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য এবং জ্ঞান বিজ্ঞানের একজন পৃষ্ঠপোষক শাসক হিসাবে তিনি ইতিহাসে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। তো তোমরা বারবার এই ভিডিওটা দেখবা, প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত তোমার এই আলোচনাটা তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে। যা হোক, আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি। তোমাদের বলছি, সবাই এই সময়ে, এই ক্রান্তি লগ্নে দেশের, তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, গৃহে অবস্থান করতে হবে এবং বাইরে হয়তো ঘোরাফেরা করার দরকার নাই। আর নিয়মিত আমাদের তোমাদের জন্য যেটা নির্ধারিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা। সবাইকে আবার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।